বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে আবার যথারীতি তোমাদের সাথে দেখা হয়ে গেল একটি ফ্রি লাইভ ক্লাসে। আমাদের আজকের টপিকটা হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটির কোশ্চেন নিয়ে আলোচনা। যেহেতু আমরা জানি কুমিল্লা ইউনিভার্সিটি অলরেডি গুচ্ছ থেকে জিএসটি থেকে বেরিয়ে গিয়েছে এবং তারা আলাদা ভর্তি পরীক্ষা নিয়ে থাকে, এবং আমরা দেখবো তাদের কোশ্চেনের প্যাটার্নটা কিরকম হয়, কোন ধরনের কোশ্চেন গুলো আমরা তারা করেছে সেগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করি, কোন কোন টপিকের উপর তারা বেশি গুরুত্ব দিচ্ছে। তাহলে আমরা এই ক্লাসটা অবশ্যই করব। কে কোথা থেকে ক্লাসটি করছো একটু কমেন্ট করে আমাকে জানাবা, আর অবশ্যই যার যার টাইমলাইনে লাইভটি শেয়ার দিবা। এটা আমাকে একটু জানাও কে কোথা থেকে ক্লাসটি করছো। এখন আমাকে একটু জানাও যে সাউন্ডটা ক্লিয়ার কিনা, আর লাইভ স্লাইডটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এবং স্লাইডটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। কেউ একজন কমেন্ট করো যে সাউন্ডটা ক্লিয়ার কিনা। হয়তোবা কমেন্ট করেছো, আসতে দেরি হচ্ছে। আমরা দেখবো এখন কুমিল্লা ইউনিভার্সিটির বিগত বছরের কোশ্চেনটা। তারা যেহেতু গুচ্ছ ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গেল, কোশ্চেনটা কি করলো, কোন টপিক গুলোকে গুরুত্ব দিল, সেই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করবো। তাহলে বিগত বছরের কোশ্চেনটা একটু দেখে নেই। আচ্ছা, ওকে। আচ্ছা, প্রথম কোশ্চেনটা খেয়াল করি। 1 নম্বর কোশ্চেন, 210 নিট 30 কোন ধরনের শর্ত? 210 নিট 30 কোন ধরনের শর্ত? দ্যাট মিনস এই কোশ্চেনটা আমাদের জাবেদা বা বাট্টার চ্যাপ্টার থেকে আসছে। আমরা সাধারণত এটাকে ডিসকাউন্ট বা বাট্টা বা নগদান বহির একটা অংশ, বাট্টা। তাহলে 210 নিট 30 কোন ধরনের শর্ত, এই টাইপের কোশ্চেন এখানে চলে এসেছে। এখন তাহলে বাট্টা থেকে কোশ্চেন আসছে, তার মানে কোশ্চেনটা খুব বেশি কঠিন না। 210 নিট 30 মানে কি ভাই? 210 নিট 30 মানে হচ্ছে 10 দিনের মধ্যে যদি পরিশোধ করে তাহলে 2% সে কি পাবে? বাট্টা পাবে। আর টোটাল সময় কতদিন? 30 দিন। তাহলে টোটাল সময়ের মধ্যে তাকে কি করতে হবে? পরিশোধ করতে হবে। তাহলে 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বাট্টা পাবে, এটা আমরা জানি। এটা কোন ধরনের শর্ত? এটা কি নগদ বাট্টার শর্ত, নাকি কারবারি বাট্টার শর্ত, নাকি প্রাপ্ত বাট্টার শর্ত, নাকি প্রদত্ত বাট্টার শর্ত? কারবারি বাট্টা তো হবেই না, কারণ এটা লেনদেন না। তাহলে বি অ্যান্সার না। এখন নগদ বাট্টা, নাকি প্রদত্ত বাট্টা, নাকি প্রাপ্ত বাট্টা, কোনটা অ্যান্সার হতে পারে? এ, সি এবং ডি। এই তিনটার মধ্যে একটা অ্যান্সার হওয়া উচিত। এখন তোমরা আমাকে বলো এটা রাইট অ্যান্সার কোনটা হওয়া উচিত। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার? ক্লিয়ার? বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে এখানে আমরা দেখলাম যে আমাদের অংশটা ক্লিয়ার আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার কোনটা হবে? বি নম্বরটা হবে না। তাহলে এ, সি, ডি। দেখি কেউ একজন অ্যান্সার করে আমাকে বলো এটা রাইট অ্যান্সার কোনটা, বা রাইট অ্যান্সার কোনটা হবে। সমস্যা নেই, আমি ক্যাপশন বলে দিছি তো অলরেডি, সমস্যা নেই। ওকে, আচ্ছা আমাকে এবার তোমরা বলো এটা রাইট অ্যান্সার কোনটা, কত নম্বর অপশন রাইট অ্যান্সার হবে? কেউ একজন কমেন্ট করে জানাও। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার পর্যন্ত ঠিক আছে। এরপরে কমেন্ট, কেউ একজন কমেন্ট করো। ওকে, আচ্ছা খেয়াল করে তাহলে 210 নিট 30, 210 নিট 30 এটা হচ্ছে ধারে ক্রয় বিক্রয়ের শর্ত। তার মানে হচ্ছে এটা টার্মস অফ ট্রেড ক্রেডিট। তার মানে হচ্ছে ধারে ক্রয় বিক্রয়ের একটা শর্ত, ধারে ক্রয় অথবা বিক্রয়ের শর্ত, এটা একটা কন্ডিশন। তাহলে ধারে ক্রয় বিক্রয়ের শর্তের মধ্যে
ক্রয় হতে পারে, বিক্রয় হতে পারে। তাহলে এই এখানে স্পেসিফিক বলে না এটা কোনটা, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা অ্যান্সার নিব হচ্ছে নগদ বাট্টা। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে নগদ বাট্টা। নগদ বাট্টা হচ্ছে কয় প্রকার ভাইয়া? নগদ বাট্টা হচ্ছে দুই প্রকার, একটা প্রদত্ত বাট্টা, একটা প্রাপ্ত বাট্টা। তা আমরা একটাকে বলি হচ্ছে ক্রয় বাট্টা, আরেকটাকে বলি আমরা বিক্রয় বাট্টা। তাহলে ক্রয় বাট্টা বা বিক্রয় বাট্টা, প্রদত্ত বাট্টা বা প্রাপ্ত বাট্টা। তাহলে নগদ বাট্টার উদাহরণ হচ্ছে কিন্তু 210 নিট 30 ধারে ক্রয় বিক্রয় একটা শর্ত। তাহলে কোশ্চেনটা কঠিন ছিল না, কুমিল্লা ইউনিভার্সিটির লাস্ট ইয়ারের কোশ্চেনটা কঠিন ছিল না, সহজই ছিল। জাবেদা বা বাট্টা চ্যাপ্টার থেকে এটা কভার করেছে। যারা এই ক্লাসগুলো করেছো তারা অবশ্যই এই জিনিসগুলো জানো। তার মানে এখানে খুব বেশি কঠিন কোশ্চেন ছিল না। আচ্ছা 2 নম্বর কোশ্চেন আমরা চলে যাই। তাহলে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার কোনটা? এ। কোশ্চেন নম্বর 2। তাহলে 2 নম্বর কোশ্চেনে এখন আমরা কিরকম অ্যান্সার নিতে পারি বা কোন কোশ্চেন অ্যান্সার নিব? উৎপাদন বৃদ্ধি পেলে একক প্রতি কমতে থাকে কোন ব্যয়? তাহলে উৎপাদন বৃদ্ধি পেলে একক প্রতি আমার কমতে থাকবে কোন ব্যয়, সেটা জানতে চাচ্ছে। তাহলে উৎপাদন বৃদ্ধি পেলে একক প্রতি কমতে থাকে কোন ব্যয়? মিশ্র ব্যয়, স্থায়ী ব্যয়, নিমজ্জিত ব্যয়, পরিবর্তনশীল ব্যয়। তাহলে এটা রাইট অ্যান্সার কোনটা হতে পারে? উৎপাদন বৃদ্ধি পেলে মানে প্রোডাকশনের কস্ট যদি বৃদ্ধি পায় বা প্রোডাকশন যদি বৃদ্ধি পায়, তাহলে সেই ক্ষেত্রে প্রোডাকশন যদি আমার বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে আমার কোন ব্যয় একক প্রতি কমতে থাকবে? প্রোডাকশন বৃদ্ধি পেলে আমরা জানি পরিবর্তনশীল ব্যয়ও বাড়তে থাকে। পরিবর্তনশীল ব্যয়ও বাড়তে থাকে। তাহলে এখন বলছে একক প্রতি কমতে থাকবে, তাহলে অবশ্যই অ্যান্সার হবে কোনটা ভাই? স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় বা ফিক্সড কস্ট। তার মানে এই অ্যান্সার হচ্ছে না। মিশ্র ব্যয় অ্যান্সার হচ্ছে না। নিমজ্জিত ব্যয় বা সিঙ্কিং কস্ট এটাও অ্যান্সার হচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে মিক্স যেটা ছিল সেটা হচ্ছে আধা পরিবর্তনশীল আধা স্থির, সেটাকে আমরা মিক্স বলতে পারি। আধা পরিবর্তনশীল আধা স্থির, আধা পরিবর্তনশীল আধা স্থির। তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার কোনটা ভাইয়া? এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে স্থির বা স্থায়ী ব্যয় বা ফিক্সড কস্ট। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সি। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে সি। ওকে, এরপর চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন দেখি বুঝি কিনা। কোশ্চেন নম্বর পরের কোশ্চেনটা দেখি আমাদের মাথায় ঢুকে কিনা। তাহলে এই কোশ্চেনটা কি, আমরা আরেকটা কথা বলেছিলাম তোমাকে, কে কোথা থেকে লাইভটি দেখছো একটু কমেন্ট করে জানাও। কে কোথা থেকে লাইভটি দেখছো একটু কমেন্ট করে জানাও। ওকে ফাইন। এর পরের কোশ্চেনটা দেখি বুঝতে পারি কিনা। ভ্যাট বিক্রয় মূল্যের অন্তর্ভুক্ত। ভ্যাট কোন প্রকারের হিসাব? ভ্যাট মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট বলতে বোঝায় ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটাকে আমরা বাংলা বললে বলি মূল্য সংযোজন কর বা সংক্ষেপে বলি আমরা মূসক। এখন এই ভ্যাট বিক্রয় মূল্যের সাথে অন্তর্ভুক্ত। তার মানে ভ্যাট কাকে দিয়ে আসছে? আমরা ভ্যাট হলো বিক্রেতাকে দিয়ে আসছি। যদি বিক্রেতাকে পে করি তাহলে বিক্রেতা এই ভ্যাটের টাকাটা কাকে পৌঁছাই দিবে? গভর্নমেন্টকে মানে সরকারকে। তাহলে বিক্রেতার জন্য এটা কি হিসাব? অ্যান্সার হবে বিক্রেতার জন্য এটা হচ্ছে দায় হিসাব। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সি। বিক্রেতার জন্য এটা হচ্ছে দায় হিসাব। ভ্যাট বিক্রয় মূল্যের সাথে অন্তর্ভুক্ত। তাহলে ভ্যাট কোন মূল্যের সাথে অন্তর্ভুক্ত ভাইয়া? বিক্রয় মূল্যের সাথে। তাহলে বিক্রয় মূল্যের সাথে যদি ভ্যাট অন্তর্ভুক্ত থাকে, এই ভ্যাটের টাকাটা পাবে কে? সরি, এই ভ্যাটের টাকাটা পাবে হচ্ছে বিক্রেতা। বিক্রেতার কাছে আছে, পাবে হচ্ছে গভর্নমেন্ট মানে সরকার। তাহলে সরকারের দৃষ্টিকোণে এটা হবে আয় হিসাব, কিন্তু এখানে জানতে চাচ্ছে বিক্রেতার দৃষ্টিকোণে। তাহলে বিক্রেতার দৃষ্টিকোণে এই ভ্যাট কিরকম হিসাব? দায় হিসাব। তাহলে ভ্যাট হচ্ছে পূর্ণ মিনিং কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর বা মূসক। তার মানে এই ভ্যাট বিক্রেতার জন্য কি হিসাব? ভ্যাট বিক্রেতার জন্য দায় হিসাব। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সি। সি নম্বর অপশন যারা অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার রাইট। রাইট অ্যান্সার হচ্ছে সি, ভ্যাট বিক্রেতার জন্য দায় হিসাব। ওকে ফাইন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, এরপরের কোশ্চেন ম্যাথমেটিক্যাল একটা কোশ্চেন চলে আসছে। কার্বনিক বাট্টার পরিমাণ। তাহলে আমরা দেখলাম কুমিল্লা ইউনিভার্সিটি বাট্টা ছাড়া কোশ্চেন করারই তো কঠিন। একটা হলো নগদ বাট্টা থেকে আর একটা হলো কারবারিক বাট্টা থেকে। গত বছর 2টা কোশ্চেন তারা বাট্টা থেকে করলো। তাহলে এখন কারবারিক বাট্টার কোশ্চেনটা একটু আনকমন, একটু কোশ্চেনটার ধরনটা একটু ভিন্ন, প্রেজেন্টেশনটাও ভিন্ন। দেখি কোশ্চেনটা আমরা বুঝতে পারি কিনা। 2025 সালে জানুয়ারি মাসের একজনের নাম আছে, তার নিকট থেকে 500 কেজি চাল 50 টাকা দরে এবং 100 কেজি 50 টাকা দরে বিক্রি করা হয়। তাহলে প্রথম ছিল কত কেজি ভাই? 500 কেজি। কত টাকা ধর? 50। তাহলে 500 কেজি যদি 50 টাকা ধরে করি তাহলে 5 5 25, তাহলে 25,000। আচ্ছা, এরপরে আবার কত করছে ভাই?
100 কত টাকা ধরে 50, তাহলে কত হয় 5000, তাহলে 25 আর 5 কত ভাই 30,000। আচ্ছা, তাহলে এটা কোন মূল্য ছিল? এটা ছিল আমার প্রাথমিক মূল্য বা চালান মূল্য বা তালিকা মূল্য বা দর, যে ইনভয়েস পাঠানো হয়েছে। আচ্ছা, এরপরে চালান নম্বর কত ছিল 25, এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না অঙ্কের মধ্যে। ব্যবসায়িক বার্তা মানে কারবারি বার্তার আরেকটা নাম, বা বাণিজ্যিক বার্তার আরেকটা নাম হচ্ছে ব্যবসায়িক বার্তা, ইংরেজিতে আমরা বলি ট্রেড ডিসকাউন্ট। আচ্ছা, এখানে কত আছে 10%, বহন খরচ কত আছে 500 টাকা, এটা এখানে দরকার নাই। ভ্যাট 15%, এটাও দরকার নেই, তাহলে বাদ। তাহলে 30,000 টাকার এবার কয় পার্সেন্ট দিতে হবে? 10%। তাহলে 30,000 টাকার 10% কত হয়? 30,000 টাকার 10% হয় 3,000, তাহলে একটা শূন্য বাদ। তাহলে এখান থেকে কত নম্বর অপশন রাইট অপশন? তাহলে অপশন নম্বর হচ্ছে এ। 30,000 টাকার 10% হচ্ছে 3,000 টাকা। 30,000 টাকার 10% হচ্ছে 3,000 টাকা। আমি ফার্ম গেট থেকে দেখছি। আসসালামু আলাইকুম বড় ভাই, আমাদের কবির ভাই। আচ্ছা, ওকে। কি ক্লাস এটা ভাই? এটা হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাস, আপনি যে ক্লাস ধরে আগাইতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে। তাহলে এবার আমরা আবার খেয়াল করি কোশ্চেনটা, একটু আনকমন কোশ্চেন। উক্ত চালানের কারবারি বার্তার পরিমাণ কত? সাধারণত এই টাইপের কোশ্চেন আমরা খুব বেশি ইউনিভার্সিটিতে দেখি না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করবো? তাহলে 500 টাকার 50 টাকা করে, 500 কেজি 50 টাকা করে, তাহলে পাইলাম 25,000। আবার 100 টাকা ধরে 50 টাকা, তাহলে আবার পেলাম 5,000। তাহলে 25 আর 5 কত হলো 30। 30,000 উপরে কয় পার্সেন্ট? 10%। তাহলে কারবারি বার্তা বা ব্যবসায়িক বার্তা ছিল 10%, তাহলে অ্যান্সার কত হলো ভাই 3,000 টাকা। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 3,000 টাকা। কত নম্বর অপশন? অপশন নম্বর এ তে আছে 3,000 টাকা, এটাই রাইট অ্যান্সার। তাহলে কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন, একটু আনকমন টাইপের কোশ্চেন। কোশ্চেনটা একটু ভালো করে প্র্যাকটিস করবা। এই জন্য বলছি, তোমরা যদি ক্লাসটি পুনরায় আবার দেখতে চাও, যার যার টাইমলাইনে একটু শেয়ার দিয়ে রাখো, এবং এই কোশ্চেনটা একটা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো। তাহলে এই টাইপের কোশ্চেন গুলো ভালো কোশ্চেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার খুব কাছের এবং খুব পছন্দের একজন মানুষ, অনেক দিন ওর সাথে দেখা হয় না। ইনশাল্লাহ কাটাবনে যে চা খাবো, বিল তুই দিবি। ওকে, আকাশ, এক বুক ভালোবাসা দিলাম আকাশ। এরপরের কোশ্চেন, অনুদান প্রান্ত শূন্য হলে বিক্রয় মূল্য দ্বারা কোন ব্যয় মেটানো সম্ভব? অনুদান প্রান্ত শূন্য হলে বিক্রয় মূল্য দ্বারা কোন ব্যয় মেটানো সম্ভব? এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? কোন ব্যয় এখানে হবে? অনুদান প্রান্ত আমরা জানি, অনুদান প্রান্ত বা কন্ট্রিবিউশন মার্জিন যেটা থাকে, অনুদান প্রান্ত শূন্য হলে বিক্রয় মূল্য দ্বারা কোন ব্যয় মিট আপ করা সম্ভব? স্থির ব্যয়, মোট ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, আধা পরিবর্তনশীল ব্যয়, নাকি কোনটা হবে এখানে রাইট অ্যান্সার? এখানে রাইট অ্যান্সার হচ্ছে স্থির ব্যয় তো হবেই না। মোট ব্যয় কিভাবে আসে? মোট ব্যয় হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, ইংরেজিতে আমরা বলি ভেরিয়েবল কস্ট, আর একটা হচ্ছে স্থির ব্যয়, তার মানে হচ্ছে ফিক্সড কস্ট। এই দুইটার কম্বিনেশন বা এই দুইটার অ্যাগ্রিগেট বা এই দুইটার যোগফল, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে মোট ব্যয়। তাহলে মোট ব্যয়ও এখানে লাগবে না, তার মানে কারণ পরিবর্তনশীল ব্যয় তো বাদ গেল। তাহলে এবার সরি, স্থির ব্যয় তো বাদ গেল। আচ্ছা, এবার তাহলে বাকি থাকে কোনটা? পরিবর্তনশীল ব্যয় আর আধা পরিবর্তনশীল ব্যয়। তাহলে রাইট অ্যান্সার আমরা কোনটা নিব? হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আমি আবার রিপিট করি তোমাদের বোঝার সুবিধার্থে। অনুদান প্রান্ত 0 হলে, শূন্য হলে বিক্রয় মূল্য দ্বারা কোন ব্যয় মেটানো সম্ভব? তাহলে স্থির ব্যয় অপশন আছে, এটা লাগবে না। মোট ব্যয় বের করতে গেলে স্থির ব্যয় লাগে, সরি। তাহলে সেই ক্ষেত্রে বিও অ্যান্সার হচ্ছে না। তাহলে পরিবর্তনশীল ব্যয় এখানে রাইট অ্যান্সার। যে ব্যয়টা একক প্রতি পরিবর্তনশীল, উৎপাদনের সাথে সাথে যে ব্যয়টা পরিবর্তন হয় সেটাকে আমরা বলি পরিবর্তনশীল ব্যয়। তাহলে এই ব্যয়টা দ্বারা আমাদের কি করা দরকার? বিক্রয় মূল্য যখন অনুদান প্রান্ত শূন্য হয়, তখন এই কাজটা দ্বারা পরিবর্তনশীল ব্যয় দ্বারা আমরা কি করতে পারবো? বিক্রয় মূল্য দ্বারা কোন ব্যয়? পরিবর্তনশীল ব্যয়কে আমরা মিট আপ করানো সম্ভব। বিক্রয় মূল্য দ্বারা পরিবর্তনশীল ব্যয়কে মিট আপ করতে পারবো। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কোনটা ভাইয়া? রাইট অ্যান্সার হচ্ছে সি। তাহলে সি নম্বর অপশনটা হচ্ছে আমাদের জন্য রাইট অ্যান্সার। যারা সি অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার রাইট। ওকে, ফাইন। এরপরে কোশ্চেনে চলে যাই। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? আমরা জানি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য আর একটা হচ্ছে মূল বা প্রধান উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য আর একটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। এখন জানতে চাচ্ছি হিসাব ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এটা করা হয়। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এখানে সি নম্বর অ্যান্সার, সরি ডি নম্বর অ্যান্সার হচ্ছে রাইট। সি নম্বরটা ছিল লেনদেন শনাক্তকরণ বা চিহ্নিতকরণ, চিহ্নিত করে সেটাকে লিপিবদ্ধ করা, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য। কিন্তু কোশ্চেনে বলছিল হচ্ছে মূল উদ্দেশ্য। তবে প্রাথমিক উদ্দেশ্য পুরোটা লেখা নেই, শনাক্তকরণ বা চিহ্নিত করে আবার লিপিবদ্ধ করতে হয় এটাকে।
যা কিছু অংশ লেখা ছিল। তাহলে রাইট অ্যান্সার হবে এটা কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে ডি নম্বর অপশনটা এখানে রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ডি নম্বর অপশন। ওকে, এরপরের কোশ্চেন কি চলে আসলো আবার? এটা কম্বো অফার। কম্বো অফার কোথেকে আসলো আবার? আচ্ছা ওকে, এবার কোনটি কোম্পানির দায়? কোনটি কোম্পানির দায়? কোশ্চেন নম্বর কত? 7 নম্বর কোশ্চেন, কোনটি কোম্পানির দায়? দায় বের করতে বলছে। সুনাম, সুনাম হচ্ছে একটা প্রতিষ্ঠানের অস্পর্শনীয় সম্পত্তি, ইনট্যানজিবল অ্যাসেট বা ইনভিজিবল অ্যাসেট, তার মানে এটা না। প্রাথমিক খরচাবলী, এটাকে আমরা বলি অলিক সম্পদ বা ভুয়া সম্পদ, এটাও না। শেয়ার প্রিমিয়াম, শেয়ার প্রিমিয়াম হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ, ও ই। শেয়ার অবহার, শেয়ার অবহারকেও আমরা সম্পত্তি দেখাই, তার মানে অলিক সম্পত্তি। তাহলে এখানে রাইট অ্যান্সার নাই। কোশ্চেন নম্বর 7 সঠিক অ্যান্সার নাই। এখন যদি এভাবে চিন্তা করে এ সমান সমান এল প্লাস ও ই, তাহলে এর আন্ডারে তো অনেকগুলো পড়ে গেল, এ একটা সাইড, এল প্লাস ও ই মিলে একটা সাইড। তাহলে এখন দেখো শেয়ার প্রিমিয়াম কার অংশ? শেয়ার প্রিমিয়াম তো মালিকানা সত্ত্বের অংশ, কিন্তু এখন কোশ্চেন বলছে কোনটি দায়? আসলে তো দায় না, এটা হলো মালিকানা সত্ত্বের অংশ। তাহলে এখানে রাইট অ্যান্সার আসলেই ছিল না কোশ্চেনটা। তার মানে এখন যদি কেউ শেয়ার প্রিমিয়াম নিতে চায়, আসলে এটাকে দায় বলতে, তাহলে সেটাকে অভ্যন্তরীণ দায় বা অভ্যন্তরীণ সত্তা এই টাইপের কিছু একটা বললে হয়তো বা হইতো, কিন্তু কোশ্চেনে তো কোনো কিছু স্পেসিফিক উল্লেখ করে না। সেটা দায় বলতে আমরা এল কে বুঝি, বহির্দায়কে বুঝি, আউটসাইড ক্লেম, বহির্দায়। তার মানে এটাকে বহির্দায়কে বোঝানো হচ্ছে। তার মানে এখানে রাইট অ্যান্সার নাই। তার মানে কেউ যদি চাও এখানে অ্যান্সার দিবা, অনেকে দেখে সি অ্যান্সার দিচ্ছে, আসলে সি অ্যান্সার এখানে হয় না। কেন সি অ্যান্সার হয় না? কারণ হচ্ছে এখানে শেয়ার প্রিমিয়াম, প্রিমিয়াম মানে হচ্ছে অতিরিক্ত দামে বিক্রি করা, এটাকে বলে অধিহার। শেয়ার অধিহার মানে শেয়ারের দাম যা ছিল তার থেকে বেশি দামে আমরা বিক্রি করব, সেটা শেয়ার হচ্ছে অধিহার। তার মানে এটা অ্যান্সার হচ্ছে না, এটা হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ। তাহলে শেয়ার অধিহার, সরি ভাইয়া, শেয়ার অধিহার হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ। তাহলে এখানে রাইট অ্যান্সার নাই, সহজ কথা। এরপরের কোশ্চেন, 10% হারে 90 দিনের মেয়াদি এত টাকার মেয়াদ পূর্তির মূল্য কত? এটা ক্যালকুলেশন দিছে। তাহলে 10% হারে 90 দিন মেয়াদি কত টাকার? 8,000 টাকার। তাহলে 8,000 টাকার 10% করো, 8,000 টাকার 10% করলে কত টাকায়? 800 ভাগ 360 গুণ 90 দিন। এবার কাটাকাটি করলে যেটা হবে সেটাই রাইট অ্যান্সার, 200 টাকা আসবে। 4 নং 36, 4 দুগুণে 8, 200। তাহলে 200 টাকা হচ্ছে এটা 8,200। তাহলে টোটাল হচ্ছে 200 আর আগে ছিল 8, তাহলে 8,200। রাইট অ্যান্সার হচ্ছে 8,200। তাহলে রাইট অ্যান্সার হবে আমাদের 8,200 টাকা। আবার দেখো 10% হারে কত টাকা? 8,000 টাকা। তাহলে 8,000 টাকা 10% হয় একটা শূন্য বাদ, 800 টাকা। কত দিন মেয়াদি? 90। তাহলে 90 উপরে 360 নিচে, কাটাকাটি করলাম আমরা। তাহলে 90 একটা 9 একটা 9, 4 নং 36, 4 দিয়ে আবার কাটলাম 2, তাহলে 200। তাহলে 8,200। তো মেয়াদ পূর্তির মূল্য হবে 8,200 টাকা। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 8,200 টাকা, এটাই রাইট অ্যান্সার। তাহলে যারা 8,200 টাকা রাইট অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার রাইট। তাহলে আমরা দেখলাম যে আসলে কুমিল্লা ইউনিভার্সিটি কোশ্চেন মোটামুটি তো ভালোই টাফ। একটা কারবারি বাট্টার কোশ্চেন দেখলাম, একটা মেয়াদ পূর্তির কোশ্চেন দেখতেছি, কিছু অনুদান প্রান্তর বা স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, যেটাকে উৎপাদন ব্যয় কভার করে, সেই টাইপের কোশ্চেন এখানে আছে। তার মানে কোশ্চেন ভালোই কঠিন আছে এখানে। তার মানে আদার্স ইউনিভার্সিটিতে আমরা যারা সেকেন্ড টাইমার আছি, সেকেন্ড টাইম আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিতে যাব, তাদের জন্য অবশ্যই অবশ্যই এই ইউনিভার্সিটি কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট। আর আমাদের মূল কোর্সটাই হচ্ছে মূলত সেকেন্ড টাইমদের জন্য। ওকে, লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল কোনটি? লেনদেন সর্বশেষ কোথায় যায়? রেয়া মিল, চূড়ান্ত হিসাব, খতিয়ান, ব্যাংক সমন্বয়। রেয়া মিল, চূড়ান্ত হিসাব, খতিয়ান, ব্যাংক সমন্বয়। লেনদেনের সর্বশেষ স্থান কোনটা? লেনদেনের সর্বশেষ স্থান কোনটা সেটা জানতে চাচ্ছে। তাহলে লেনদেনের সর্বশেষ স্থান কি? রেয়া মিল না, খতিয়ান না, ব্যাংক। তার মানে এই দুইটার মধ্যে একটা ভেজাল লাগতে পারে। ব্যাংক সমন্বয় বিবরণীয় না, রেয়া মিলও না। তাহলে চূড়ান্ত হিসাব এবং খতিয়ান। এখন মনে রাখবা জাবেদার পরে আমরা কি করি? জাবেদার পরে আমরা দ্বিতীয় ধাপ বা তৃতীয় ধাপ যেটাই বলি সেটা করি খতিয়ান। সর্বশেষ ধাপ বলতে কোনটা বুঝতে চাচ্ছে? সর্বশেষ ধাপ বলতে বুঝতে চাচ্ছে আমাদের চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণী। তার মানে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ হচ্ছে সনাতন নিয়ম, যেহেতু চূড়ান্ত হিসাব শব্দটা ইউজ করছে।
আধুনিক নিয়ম হলে সেটাকে আর্থিক বিবরণী শব্দ ইউজ করতো। তার মানে চূড়ান্ত হিসাব শব্দ ইউজ করছে, তার মানে তারা সনাতন নিয়মের অ্যাকাউন্টিং থেকে কোশ্চেন গুলো করেছে। তার মানে সনাতন নিয়মের অ্যাকাউন্টিং এর কোশ্চেন এটা ছিল চূড়ান্ত হিসাব। তাহলে লেনদেনের সর্বশেষ ধাপ কোনটি? লেনদেনের সর্বশেষ ধাপ হচ্ছে চূড়ান্ত হিসাব। তাহলে চূড়ান্ত হিসাব হচ্ছে সর্বশেষ ধাপ। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে এখানে বি নম্বর হচ্ছে রাইট। যারা বি নম্বর অ্যান্সার দিচ্ছে 9 এর বি। জামিল, অনেক পরে ক্লাসে পার্টিসিপেট করেছো, গত ক্লাসে তুমি খুব অ্যাক্টিভ ছিলা। সাইমন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সাইমনও গত ক্লাসে খুব পার্টিসিপেট করেছিলা। জামিল অ্যান্সার রাইট, চূড়ান্ত হিসাব। থ্যাংক ইউ ভেরি মাচ জামিল। ওকে, এর পরের কোশ্চেন। মুনাফা জাতীয় ব্যয় দ্বারা কি অর্জিত হয় না? মুনাফা জাতীয় ব্যয় দ্বারা কি অর্জিত হয় না সেটা এখন রাইট অ্যান্সার বলতে হবে। মুনাফা জাতীয় ব্যয় দ্বারা কি অর্জিত হয় না? টাকা অর্জিত হয় না, দেনাদার অর্জিত হয় না, ব্যবসা সম্পত্তি। আসলে অপশন গুলো খুব সিলি টাইপের, একটু আনকমনও আছে। মুনাফা জাতীয় ব্যয় দ্বারা কি অর্জিত হয় না? মুনাফা জাতীয় ব্যয়, টাকা তো আসলে হয় অর্জিত, দেনাদার, ব্যবসা সম্পত্তি, আসলে অপশন গুলাই ঠিক নেই। মুনাফা জাতীয় ব্যয় দ্বারা কি অর্জিত হয় না, এটা অপশন গুলোই ঠিক নেই। তাহলে টাকা, দেনাদার, ব্যবসা, আসলে এটা কোশ্চেনটা আমরা অ্যাভয়েড করাটাই ভালো। রাইট অ্যান্সার হবে সম্পত্তি। সম্পত্তিটা জড়িত থাকে মূলধন জাতীয় ব্যয়ের সাথে, মূলধন জাতীয় ব্যয়ের সাথে। তাহলে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে কি কি? টাকা তো থাকবেই, দেনাদার তো স্বল্প মেয়াদী, ব্যবসা বলতে এখানে কি বুঝাচ্ছে আসলে বোঝা যাচ্ছে না, কিন্তু সম্পত্তি দিয়ে বুঝাতে চাচ্ছে মূলধন জাতীয়। তাহলে মূলধন জাতীয় বিষয়টা বুঝাইতে যেহেতু চাচ্ছে, মূলধন জাতীয় সম্পত্তি মানে হচ্ছে মূলধন জাতীয়। মূলধন জাতীয় যদি বুঝাইতে চায় তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে মূলধন জাতীয় হবে সম্পত্তি। তার মানে অ্যান্সার হচ্ছে ডি। এখানে ডি নম্বরটা রাইট অ্যান্সার। তার মানে মুনাফা জাতীয় ব্যয় দ্বারা, মানে এগুলো আসলে অপশন গুলো করতে পারে না টিচার। যাই হোক, সম্পত্তি হচ্ছে মূলধন জাতীয়র সাথে। সহজ কথা। সম্পত্তি কেন কেনা হয়? দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করার জন্য, দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করার জন্য, দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করার জন্য কি করা হয়? সম্পত্তি কেনা হয়। সম্পত্তি কেনার উদ্দেশ্য হচ্ছে ব্যবহার করা। এটা দিয়ে আমি কি করব? সুবিধা পাবো কতদিন? দীর্ঘমেয়াদী। তাহলে কোন জাতীয়? এটা মূলধন জাতীয়, তাহলে মুনাফা জাতীয় না। তাহলে এইটা তো টাকাতে একটা অপশন হইতেই পারে না, দেনাদার হইতে পারে, ব্যবসাতে কি বুঝাচ্ছে বুঝতেছি না। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে ডি। ডি নম্বর অ্যান্সারটা রাইট। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ডি। হ্যাঁ, জামিল অ্যান্সার দিছো ডি। হ্যাঁ রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্সার হচ্ছে ডি। ডি নম্বর অপশনটা রাইট। ওকে, এরপরের কোশ্চেন। অব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে কোশ্চেন আসছে। মোট চাঁদা প্রাপ্তি 42,000 টাকা, তার মধ্যে বিগত বছর আছে 3,000 টাকা। তাহলে 42,000 টাকা আমরা বাদ দিব কত? 3, যার মধ্যে বিগত বছরে এত টাকা। চলতি বছরে অনাদায়ী কত? 2,500। 2,500 হচ্ছে চলতি বছরে অনাদায়ী, এবং বিগত বছরের অগ্রিম, বিগত বছরের অগ্রিমটা যোগ হয়। এই বছরের অগ্রিম বাদ যায়, বিগত বছরের অগ্রিম যোগ হয়। এবার আমরা যোগ বিয়োগ করি। 42 সাথে 42 থেকে 3 বিয়োগ দিব, বা 3,000 বিয়োগ দিব, 2,500 যোগ করবো, 4,500 যোগ করতে হবে, কত হয়? 45,500। এটাই রাইট অ্যান্সার। অ্যান্সার হচ্ছে সি। তাহলে কোশ্চেনটা কোন পার্ট থেকে আসলো? অব্যবসায়ী। তাহলে অব্যবসায়ীটা ভালো করে করা উচিত। যারা আমরা সেকেন্ড টাইমার আছি, আমাদের কোশ্চেন তো আসলে অনেক কঠিন হচ্ছে দেখতেছি। তার মানে অব্যবসায়ী প্রতিষ্ঠানের কোশ্চেন গুলো যারা এখনো প্র্যাকটিস করছি না, তারা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করার চেষ্টা করে, কারণ এখান থেকে কোশ্চেন আসলেই আসে। ভাইয়া, আপনার লাইভ ক্লাসে আমি যে ক্লাসগুলো করতে পারি নাই, ক্লাসগুলো কিভাবে পাবো? অবশ্যই অবশ্যই ক্লাসগুলো পাবা। আমাদের পেজে নক দিবা, অথবা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। যে কোনো ভাবেই হোক তুমি ক্লাসগুলো পেয়ে যাবা। যোগাযোগ করলে লাইভ ক্লাসগুলো পাবা। তুমি যে ক্লাসে পার্টিসিপেট করছো এটাই ভালো লাগছে ভাইয়া। ভাইয়া, আমি কি ইউনিটের স্টুডেন্ট? জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য সব সাবজেক্টের ক্লাস করানো হয় নাকি? হ্যাঁ ভাইয়া, ক্লাস করানো হবে বা হয়। তার মানে তোমরা ক্লাসগুলো পাবা। ওকে ফাইন। তাহলে এখানে অ্যান্সার দিয়েছে সাইমন, সি। থ্যাংক ইউ ভেরি মাচ সাইমন, তোমার অ্যান্সার রাইট। তার মানে 45,500 এখানে রাইট অ্যান্সার। এর পরের কোশ্চেন। কোন ব্যয়টি রূপান্তর ব্যয়ের অংশ নয়? আমরা কোশ্চেন অ্যানালাইসিস করে দেখলাম উৎপাদন ব্যয় বা ব্যয় ও ব্যয় শ্রেণীবিভাগ থেকে এখন পর্যন্ত প্রায় 3টা কোশ্চেন আসছে। বার্তা থেকে 2টা কোশ্চেন আছে, একটা কারবারি বার্তা, একটা নগদ বার্তা। তার মানে হচ্ছে এই পার্ট গুলো থেকে তারা বেশি ফোকাস করতেছে।
কোন ব্যয়টি রূপান্তর ব্যয়ের অংশ নয়? রূপান্তর ব্যয়ের অংশ নয় করতে গেলে যেটা লাগবে, যেমন কাঁচামাল রূপান্তর ব্যয়ের অংশ নয়, প্রত্যক্ষ কাঁচামাল, কিন্তু প্রত্যক্ষ শ্রম বা মজুরি এটা লাগবে। তার সাথে লাগবে অন্যান্য প্রত্যক্ষ খরচ, আর লাগবে কারখানার উপরই ব্যয়। তার মানে উৎপাদন ব্যয় আপনার যখন করানো হবে, অথবা তোমরা যেহেতু সেকেন্ড টাইমার তোমরা অবশ্যই করেছো, তার মানে এই অংশটা একটু ভালো করে খেয়াল করো। রূপান্তর ব্যয় মানে কনভার্সন কস্ট, কোনটি রূপান্তর ব্যয়ের অংশ নয়? তার মানে এখানে প্রত্যক্ষ কাঁচামাল যদি থাকে সেটা অ্যান্সার হবে। অপশনে প্রত্যক্ষ কাঁচামাল আছে কিনা? না, নাই। খেয়াল করি, তার মানে টিকি কোশ্চেন হয়ে গেছে। এখন কোশ্চেনের মধ্যে একটা আছে যন্ত্রপাতির অবচয়, এটা হচ্ছে কি? এটা হচ্ছে কারখানার উপরই ব্যয় পাবে, তার মানে এটা আছে, তার মানে এটা অ্যান্সার হচ্ছে না। আন্তঃপরিবহন, কারখানার বিদ্যুৎ, মজুরি। এখন এই দেখো কারখানার বিদ্যুৎও চলে আসতেছে, মজুরি চলে আসতেছে শ্রমের মধ্যে। তাহলে আন্তঃপরিবহন এই শব্দটা কখন আসতেছে? এই শব্দটা আসতেছে আমার যখন প্রত্যক্ষ কাঁচামাল আমরা বের করতে চাচ্ছি। প্রত্যক্ষ কাঁচামাল যখন বের করতে যাব তখন আমার এই আন্তঃপরিবহন শব্দটা লাগবে। তার মানে এটি বলছে অংশ নয়, তার মানে অ্যান্সার হবে কোনটা? আন্তঃপরিবহন। তাহলে প্রত্যক্ষ কাঁচামালের উপাদান নয় কোনটি? আন্তঃপরিবহন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আন্তঃপরিবহন, তাহলে প্রত্যক্ষ কাঁচামালের কোন ব্যয়টি রূপান্তর ব্যয়ের অংশ নয়? তাহলে অ্যান্সার হবে আন্তঃপরিবহন। আন্তঃপরিবহনটা কখন লাগে? প্রত্যক্ষ কাঁচামাল ক্যালকুলেশন করতে গেলে। তার মানে যন্ত্রপাতির অবচয় হচ্ছে আমার কিরকম? যন্ত্রপাতির অবচয় হচ্ছে আমার কারখানার উপরই ব্যয়। আচ্ছা, এরপরে কারখানার বিদ্যুৎ ব্যয় এটা আছে, তারপর আছে মজুরি, তার মানে এই সবগুলো আছে। তাহলে কোনটা নাই? আন্তঃপরিবহন। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আন্তঃপরিবহন। তাহলে আন্তঃপরিবহন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ভাইয়া, পেজে নক দিলেই বাবা, হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিলে কিন্তু রিপ্লাই পাই না, তাহলে আমি আপনার সাথে কিভাবে যোগাযোগ করব? ওই যে আমি দেখো কমেন্ট করেছি, তুমি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমাদের পেজেও নক দিতে পারো। আর যেহেতু তোমারটা রিপ্লাই দেয়ই না, তাহলে তুমি একটা মেয়ের আইডি দিয়ে কমেন্ট করো, রিপ্লাই দাও, তাহলে তোমার দেখবে সাথে সাথে রিপ্লাই দিয়ে দিবে। অবশ্যই দিবে, কেন দিবে না? আমি আজকে বলে দিব কেন দিচ্ছে না তোমাকে রিপ্লাই। ওকে, এরপর কোন সম্পত্তিটির অবচয় গণনা করা হয় না? মানে কোন সম্পত্তিটির অবচয় হয় না? তাহলে দেখে এটা অ্যান্সার কেউ করতে পারো কিনা? এটা সহজ কোশ্চেন। কোশ্চেন নম্বর 13, কোন সম্পত্তিটির অবচয় গণনা করা হয় না? হ্যাঁ, 12 অ্যান্সার ঠিক আছে জামিল। 13 অ্যান্সার বলো। কোন সম্পত্তিটির অবচয় গণনা করা হয় না? কোন সম্পত্তিটির অবচয় গণনা করা হয় না? দালান কোঠা, কলকবজা, যানবাহন, তার মানে এগুলোর অবচয় গণনা করা হয়। কার অবচয় করা যায় না? ভূমির উপর অবচয় ধার্য করা যায় না। তাহলে আমরা কার উপর অবচয় ধার্য করব না? ভূমির উপর অবচয় ধার্য করব না। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এ। তাহলে ভূমির উপর অবচয় ধার্য করা যায় না বা করব না। যারা এ অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার রাইট। তাহলে ভূমির উপর অবচয় ধার্য করা যাবে না বা যায় না। তাহলে ভূমির উপর অবচয় ধার্য করা যায় না। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এ। তাহলে ভূমির উপর অবচয় ধার্য করা যাবে না, এ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই তুমি পাবা। আর জামিল, তুমি আমাদের লাইভটা কি শেয়ার দিয়েছো? শেয়ার না দিলে এখন লাইভটি শেয়ার দাও, শেয়ার দিয়ে ডান লেখো। আর আমি তোমার ব্যাপারে আজকে বলে যাচ্ছি, তোমার সাথে আজকে যোগাযোগ করবে। তুমি অবশ্যই লাইভটি শেয়ার দিয়ে ডান লেখো। এর পরের কোশ্চেন অংশীদারি থেকে আসছে। কোন অংশীদার প্রত্যেক মাসের প্রথম তারিখে, এই যে খেয়াল করো, প্রত্যেক মাসের প্রথম তারিখে 1000 টাকা উত্তোলন করলে উত্তোলনের সুদের পরিমাণ কত টাকা হবে? সুদের হার হচ্ছে 10%। এখন যদি প্রথম তারিখে হয় তাহলে আমরা কত লিখি ভাই? 6.5। আচ্ছা, আগে টাকাটা বের করি, এখন কিভাবে পাবো? তাহলে 1000 টাকার 10% আগে বের করি, তাহলে কত টাকা হয়? 100 টাকা। এখন মাসের শুরুতে হলে আমরা কত নিই? 6.5, মাঝে মাঝে কত হলো? 6, শেষ হলে 5.5। তার মানে এখানে 100 টাকাকে এখন আমরা কত দ্বারা গুণ দিব? 6.5 দ্বারা গুণ দিব। তাহলে 100 টাকাকে 6.5 দ্বারা গুণ দিলে কত হয়? 650 টাকা। রাইট, রাইট অ্যান্সার হচ্ছে ডি, 650 টাকা। তাহলে রাইট অ্যান্সার হবে ডি নম্বর অপশন, 650 টাকা। কোশ্চেনটা আবার খেয়াল করো। কোন অংশীদার প্রত্যেক মাসের প্রথম তারিখে 1000 টাকা করে উত্তোলন করে, যদি মাসের প্রথম তারিখে করে তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরে নিই 13 কে 2 দ্বারা গুণ দিলে কিন্তু হয় 6.5। মাঝামাঝি হলে ধরে নিই 12 কে 2 দ্বারা গুণ দিলে, 2 দ্বারা ভাগ দিলে হয় 6, শেষে হয় 11 কে 2 দ্বারা ভাগ দিলে হয় 5.5। এখন মাসের প্রথম তারিখে বলছে, তাহলে ঘটনাটা 6.5 এর হবে।
তাহলে প্রথম কাজ হচ্ছে আগে ক্যালকুলেশন করে সুদ বের করি। 1000 টাকা 10% করলে হয় কত টাকা? 100 টাকা। 100 কে এবার 6.5 দ্বারা গুণ দাও, তাহলে 650 টাকা। এটাই রাইট অ্যান্সার, 650 টাকা। তাহলে ডি নম্বর অপশনটা রাইট, 650 টাকা। তাহলে 650 টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। লামিসা লিমিটেডের প্রতিষ্ঠানের যন্ত্রপাতির উপর 10% অবচয় ধার্য করে। 25,000 টাকা পুস্তক মূল্যের একটি যন্ত্রপাতি পুঞ্জীভূত অবচয় হচ্ছে এত টাকা। যন্ত্রপাতিটির ক্রয় মূল্য কত? এটা তো সহজ অঙ্ক। আচ্ছা, তাহলে আমরা যদি এভাবেও করি, বি বুক ভ্যালু সমান সমান সি মাইনাস এডি, ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়, তাও তো অঙ্কটা হয়ে যায়। কিভাবে হয়ে যায় দেখো, এখানে পুস্তক মূল্য কত দেয়া আছে? 25,000। বই মূল্য হচ্ছে 25,000। বই মূল্যর বাংলা আরেকটা নাম হচ্ছে পুস্তক মূল্য, ইংরেজিতে বলে বুক ভ্যালু। সি এর মান জানি না, সি এর মান বের করবো। এডি এর মান দেয়া আছে 15,000 টাকা, তাহলে এডি হচ্ছে 15,000 টাকা। তাহলে এবার যদি আমরা সি এর মান পাই কিনা, সি সমান সমান কত হয়? 40,000 টাকা। দেখো অপশনে 40,000 আছে কিনা? আছে। স্রেফ যোগ, এই 25-এর সাথে 15 যোগ। ভয়াবহ সহজ অঙ্ক। তার মানে অঙ্ক কঠিন না, এটা সহজ যদি তুমি নিজেরা একটু চেষ্টা করো। কিভাবে করলাম? তাহলে এখানে 10% তো কোনো কাজেই নেই। এটা এই লাইনটা অতিরিক্ত দিয়ে নার্ভাস করে দিচ্ছে। তার মানে অঙ্ক করার সময় টিচার অতিরিক্ত লাইন এনে এনে আমাকে নার্ভাস করে দেয়। তাহলে অতিরিক্ত লাইন দেওয়া যাবে, টিচাররা দিবে, কিন্তু আমরা আসলে করবো না, তাহলে তো সমস্যা করবো। তাহলে যন্ত্রপাতির ক্রয় মূল্য কত? অ্যান্সার হচ্ছে 40,000 টাকা। স্রেফ যোগ, এই 25-এর সাথে 15,000 যোগ। এই যে সূত্র দিয়ে করলাম, বই মূল্য সমান সমান সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীবিত অবচয়। সি মানে হচ্ছে কস্ট, এডি মানে হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, পুঞ্জীবিত অবচয়। তাহলে পুঞ্জীবিত অবচয় কত দেওয়া আছে? 15, আর বই মূল্য দেওয়া আছে 25। এই দুটো যোগ করলে হয় 40। তাহলে 40,000 টাকা রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 40,000 টাকা, এটাই রাইট। ওকে, তাহলে 15 অ্যান্সার ডি। হ্যাঁ জামিল, থ্যাংক ইউ ভেরি মাচ। 15 অ্যান্সার ডি। ভাইয়া আপনার ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পারি। হ্যাঁ ধন্যবাদ ভাইয়া, তুমি যে ক্লাস করছো আমাদের, এটাই আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আর আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ আরো বেশি ক্লাস নেওয়ার। কন্টিনিউ থাকো আমাদের পেজের সাথে, অবশ্যই আরো ভালো ভালো ক্লাস পাবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে কোশ্চেন, উৎপাদন ব্যয় কত হবে? উৎপাদন ব্যয়ের কোশ্চেন আসছে। উৎপাদন ব্যয় কত হবে? উৎপাদন ব্যয়ের আরেকটা নাম হচ্ছে কারখানা ব্যয়। উৎপাদন ব্যয়ের আরেকটা নাম হচ্ছে কারখানা ব্যয়। কিভাবে বের করব? মোট ক্রয় আছে, পরিবহন আছে, প্রত্যক্ষ মজুরি আছে, বিজ্ঞাপন খরচ আছে, বিক্রয় কর্মীর বেতন আছে, বিদ্যুৎ খরচ আছে। এখন আমরা কিভাবে করবো? ক্রয় কত আছে? 40,000। পরিবহন কত? 10। তাহলে 40 যোগ 10। প্রত্যক্ষ মজুরি আছে কত? আরো 10,000 যোগ আরো 10। এই পর্যন্ত কাজ করলে আমরা কি পেয়ে যাব? মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করব কি? কারখানার উপরি ব্যয়। এখন কারখানার উপরি ব্যয় আমাকে আছে কিনা? বিদ্যুৎ খরচ আছে 6,000 টাকা, তাহলে এর সাথে আরো যোগ করব 6,000 টাকা। তাহলে বিজ্ঞাপন খরচ, এটা হচ্ছে আমার বহি পরিবহন পাটে। তার মানে হচ্ছে বিপণন অংশ বা পরিচালন ব্যয়কে আবার দুই ভাগে ভাগ করা, সেই অংশের পাট। বিক্রয় কর্মীর বেতন এখানে আসবে না। তাহলে এখানে যদি আমরা যোগ বিয়োগ করে কত হয়? 40, 50, 60, 66,000 টাকা, 6 তাহলে রাইট আনসার হচ্ছে ধরাটা খাচ্ছি। নগদ প্রবাহ বিবরণী থেকে কোশ্চেন চলে আসতেছে প্রায় ইউনিভার্সিটিতে। অর্থায়ন সংক্রান্ত কার্য বলে বহি প্রবাহ, তার মানে মাইনাস অংশ বুঝতে যাচ্ছে। আউটফ্লো, ইনফ্লো না, ইনফ্লো তো আসলে ভিতরে আসতো। এখন কি কি রাখবে? অর্থায়ন তো বুঝো, 3 ধরনের কাজ, একটা পরিচালন, একটা বিনিয়োগ, একটা অর্থায়ন। এখানে অর্থায়নের কাজ যেগুলো আছে সেগুলো আমরা নিব। সেগুলোর মধ্যে আমরা কোন অংশটা নেব যে কারণে আমাদের টাকা চলে যাবে? মাইনাস অংশ, আউটফ্লো। দেখো বহি প্রবাহ লেখা, বহি প্রবাহ মানে হচ্ছে আউটফ্লো। তাহলে অর্থায়নের আউটফ্লোটা কোনটা, কোন কারণে আমার কাছ থেকে টাকা চলে যাবে সেটা এখন দেখবো। আচ্ছা দেখি, নগদের যন্ত্রপাতি ক্রয়, এটা হচ্ছে স্থায়ী সম্পত্তি। স্থায়ী সম্পত্তি হচ্ছে বিনিয়োগ কার্যাবলীর অংশ, তাহলে এটা আসবে না। দীর্ঘমেয়াদী বন্ড পরিশোধ, হ্যাঁ এই বন্ড, শেয়ার, ঋণপত্র, ডিবেঞ্চার, লভ্যাংশ, এগুলো হচ্ছে অর্থায়নের কাজ। তাহলে অর্থায়নের কাজ পেলাম আমরা 70। অবচয় খরচ, এটা তো অনগদ, এটা পরিচালন অংশের সাথে যাবে, পরোক্ষ পদ্ধতিতে যোগ হয় এটা, তাহলে এটাও লাগবে না। স্থায়ী সম্পত্তির বিক্রয় জনিত ক্ষতি, স্থায়ী সম্পত্তির আলোচনা হচ্ছে বিনিয়োগ কার্যাবলীর অংশ, এটাও লাগবে না। লভ্যাংশ নগদে পরিশোধ, এক্স্যাক্টলি লভ্যাংশ লাগবে। লভ্যাংশ কত পাইছি? 30। তাহলে পরিশোধ করতে পারি, টাকা চলে গেছে, আউটফ্লো জানতে যাচ্ছে। সুনামের অবলোপন, এটাও লাগবে না, পরিচালন কার্যাবলীর অংশ। সুদ প্রদান, এটাও পরিচালন কার্যাবলীর অংশ, এটাও লাগবে না। তাহলে অর্থায়ন কার্যাবলীর অংশ হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে 70,000 আর 30,000,
তাহলে 70,000 আর 30,000 হচ্ছে কত ভাই? 1,00,000 টাকা। তাহলে 1,00,000 টাকা অপশন আছে কি না? আছে, অপশন নম্বর বি। তাহলে বি নম্বরটা হচ্ছে রাইট অ্যান্সার। খুবই ভালো কোশ্চেন, আমি আবার রিপিট করি, এবং এই কোশ্চেনটা তোমরা একটা স্ক্রিনশট দাও এবং এই কোশ্চেনটা স্ক্রিনশট দিয়ে রাখো। এই কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন এবং স্টুডেন্টরা আটকায় ফেলছে এই কোশ্চেনে। তাহলে খেয়াল করে দেখো, অর্থায়ন সংক্রান্ত কার্যাবলীর বহিঃপ্রবাহ, আমি আবার রিপিট করছি কোশ্চেন। অর্থায়ন মানে হচ্ছে ফাইন্যান্সিং, ফাইন্যান্সিং কার্যাবলীর বহিঃপ্রবাহ, বহিঃপ্রবাহ মানে আউটফ্লো, মানে টাকা চলে যাবে আমার কাছ থেকে, তার মানে মাইনাস হবে, মানে আমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে, এটাকে আউটফ্লো বলতেছি। এটা হচ্ছে নগদে যন্ত্রপাতি ক্রয়, এটা হচ্ছে তোমার বিনিয়োগ। স্থায়ী সম্পত্তি মনে রাখবা, স্থায়ী সম্পত্তি হচ্ছে বিনিয়োগ কার্যাবলীর অংশ। দীর্ঘমেয়াদী বন্ড, শেয়ার, ঋণপত্র, ডিবেঞ্চার, লভ্যাংশ, এই টাইপের কাজগুলো হচ্ছে ফাইন্যান্সিং এর, দ্যাট মিনস অর্থায়নের। তার মানে এই কাজটা আমার অর্থায়নে আসবে। কত টাকা আসলো? 70,000। এরপরে অবচয় খরচ, এটা হচ্ছে পরিচালন অংশে, তার মানে এই অংশে লাগবে না অর্থায়ন। তাহলে অংশ কয়টা? 3টা, একটা পরিচালন, একটা বিনিয়োগ, একটা অর্থায়ন। 3 পার্ট এখানে, পরিচালন, বিনিয়োগ, অর্থায়ন। এরপর হচ্ছে স্থায়ী সম্পত্তি, আবার চলে গেলাম বিনিয়োগে, আসতো না। লভ্যাংশ, হ্যাঁ এক্স্যাক্টলি, লভ্যাংশ হচ্ছে অর্থায়নে 30। সুনামের, এটা আবার চলে গেল পরিচালনে, এটাও লাগবে না। সুদ প্রদান, সুদ প্রদান বলতে এখানে অনেকে বলে থাকে এটা অর্থায়ন, আসলে এটা অর্থায়ন না, এটা হলো পরিচালন অংশের মধ্যে যায়। তারপরে যদি সুদ প্রদান আমরা ক্যালকুলেশন করি, তারপর অঙ্কের মধ্যে রাইট অ্যান্সার এখানে নাই। কিভাবে? কারণ আরো 15,000 টাকা যদি আমরা যোগ করি, তাহলে 1,15,000, দেখো কোনো অপশনে আছে কি? না। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এখানে বি, বি নম্বরটা রাইট অ্যান্সার। অনেক টিচার এটাকে বলে থাকে সুদ প্রদান হচ্ছে অর্থায়নের, আসলে এখানে যদি অর্থায়ন ধরাও হয়, তাহলে তুমি দেখো এখানে অর্থায়ন ধরলে 1,15,000 টাকা হবে, তার মানে মিলবে তো না। তার মানে এখানে অবশ্যই একটা অ্যান্সার আছে, এ বি সি ডি, একটা অ্যান্সার অবশ্যই আছে। রাইট অ্যান্সার হচ্ছে 1,00,000 টাকা। খুবই খুবই ভালো কোশ্চেন, কোশ্চেনটা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে করো। যেহেতু 1 বছর ছাকা খেয়েছো, আর ছাকা খাওয়ার দরকার নাই, ভালো করে করতে থাকো। এবার তুমি নিজে একটা ছাকা দিয়ে দিবা, বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, সবগুলো ইউনিভার্সিটিতে চান্স পাবা, এবার ডিসিশন নিবা কোনটা পড়বা কোনটা পড়বা না। এটা হওয়া উচিত, এরকম এম থাকা উচিত, এরকম মোটিভেশন থাকা উচিত, এরকম ডেডিকেশন থাকা উচিত, যে ভাই এবার দেখবেন যে গোটা পরীক্ষা দেবো ফাটাই ফেলবো। অবশ্যই ওইভাবে প্রিপারেশন নাও। আর আমরা তো আছি তোমাদের সাথে ইনশাল্লাহ, যত রকম সাহায্য সহযোগিতা লাগে আমরা তোমাদেরকে করবো ইনশাল্লাহ। আচ্ছা ওকে, এরপর কলকবজার মেরামত, 2,000 টাকার মেরামত খরচ ডেবিট না করে কলকবজা হিসাবে ডেবিট করেছে। আচ্ছা, মেরামত খরচটা হচ্ছে মুনাফা জাতীয়, আর কলকবজা শব্দটা হচ্ছে স্থায়ী সম্পত্তি, এটা হচ্ছে মূলধন জাতীয়। তাহলে ঘটনা ঘুরে ফিরে প্যাচ খেয়েছে। তাহলে কোশ্চেনটা আসছে র্যামিলের পার্ট থেকে। মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় বা মুনাফা জাতীয়কে মূলধন জাতীয় লেখাটা কোন জাতীয় ভুল? দেখি জামিল অ্যান্সার করছো, করো। কত নম্বর হবে অ্যান্সার? কোশ্চেন নম্বর 18। ইনশাল্লাহ, হ্যাঁ আমি দোয়া করি অবশ্যই অবশ্যই তুমি এবার যেখানে যাবা সেখানে সাকসেস হবা, ইউনিভার্সিটিকে কনফিউজ করে দিবা যে কোনটাই তুমি ভর্তি হবা। ইনশাল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করুক। 18 অ্যান্সার দিলে পরিপূরক ভুল না মনে হয়। খেয়াল করো, মেরামত খরচ এটা মুনাফা জাতীয়, আর কলকবজা হচ্ছে মূলধন জাতীয়। তাহলে মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় লেখা, মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় লেখা। মুনাফা জাতীয় ব্যয়কে আমরা মূলধন জাতীয় লিখে, মূলধন জাতীয় মুনাফা জাতীয়, এটা কিসের ভুল? এটা হচ্ছে নীতির ভুল। তার মানে এটা হবে নীতিগত ভুল। 18 অ্যান্সার মনে হয় একটু ভুল হচ্ছে জামিল তোমার। মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয়, মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় যদি লেখা হয়, তাহলে এটাকে আমরা বলি নীতির ভুল। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এখানে 2 নম্বর অপশন, নীতির ভুল। এরর অফ প্রিন্সিপাল, নীতির ভুল। এরর অফ প্রিন্সিপাল মানে নীতির ভুল। প্রিন্সিপাল বানানে PLE থাকে লাস্টে। এরর অফ প্রিন্সিপাল, কলকবজার মেরামত 2,000 টাকা মেরামত খরচে ডেবিট না করে কলকবজা হিসাবে ডেবিট করেছে, এটা কোন ধরনের ভুল? এটা নীতির ভুল। তাহলে মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় লেখা হয়েছে, তাহলে মূলধন জাতীয় কেউ যদি মুনাফা জাতীয় লেখে, আর মুনাফা জাতীয় কেউ যদি মূলধন জাতীয় লেখে, তাহলে এটা হচ্ছে নীতির ভুল। 18 অ্যান্সার কারেকশন হবে তোমার। এরপরের কোশ্চেন, আসবাবপত্র ক্রয় মূল্য 1,40,000 টাকা, অবচয় সঞ্চিতি 40,000 টাকা বা পুঞ্জীভূত অবচয় 40,000 টাকা। আসবাবপত্র বহিমূল্যের উপর 20% হারে অবচয় ধার্য করলে অবচয় পরিমাণ কত? তার মানে কোশ্চেনটা বহিমূল্যের উপর অবচয় ধার্য করছি, তার মানে হচ্ছে কোমর আসমানের। এখানে আমরা খেয়াল করি সহজ অঙ্ক, তাহলে 1,40,000 থেকে আমরা 40,000 বাদ দেই, তাহলে কত টাকা থাকে? 1 লক্ষ। 1 লক্ষ টাকার নাম কি? বহিমূল্য। তো বহিমূল্য বের করার ফর্মুলা কি ভাইয়া? কিছু আগে একটা অঙ্ক করেছিলাম,
ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অপচয়, তো ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অপচয় বাদ দিলাম, তো ক্রয় মূল্য কত আছে 1,40,000, এখান থেকে 40 বাদ দিলাম, তাহলে হলো কত 1 লক্ষ। এবার অঙ্কের মধ্যে কি দেয়া আছে দেখো, হার দেয়া আছে কয় পার্সেন্ট, 20%, তাহলে হার বের করতে হবে না, তাহলে 1,20% কত 20,000, রাইট আনসার হচ্ছে 20,000। তাহলে অপশন নম্বর সি, তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন নম্বর সি, তাহলে সি নম্বর অপশনটা রাইট, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন নম্বর সি, তাহলে সি নম্বর অপশন আমাদের জন্য রাইট হলো। আচ্ছা ওকে, জামিল 19 নম্বর কোশ্চেন অ্যান্সার করো। অপশন নম্বর সি হচ্ছে রাইট, হ্যাঁ রাইট, থ্যাংক ইউ, রাইট। 18 নম্বর কোশ্চেনটা কারেকশন করো, 18 নম্বর কোশ্চেন তোমার ভুল ছিল, 19 নম্বর অ্যান্সার হবে সি। লাস্ট বাট নট দ্য লিস্ট, শেষেরটাও কম গুরুত্বপূর্ণ না। শেষ কোশ্চেনটা কি ছিল, নিচের কোনটি প্রাথমিক হিসাবের প্রাথমিক বহি? ভয়াবহ সহজ কোশ্চেন। নিচের কোনটি হিসাবের প্রাথমিক বহি? তাহলে হিসাবের প্রাথমিক বহি কোনটি? নিচের কোনটি হিসাবের প্রাথমিক বহি? খতিয়ান, রেয়ামিল, কার্যপত্র, জাবেদা। তাহলে কোনটা হবে রাইট অ্যান্সার, বলো দেখি পারো কিনা, কোনটা হবে আমাদের রাইট অ্যান্সার? নিচের কোনটি হিসাবের প্রাথমিক বই? রাইট অ্যান্সার বলো, নিচের কোনটি হিসাবের প্রাথমিক বহি বা বই? বই মানে হচ্ছে বহিও বলা যায় বইকে। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে খতিয়ান, রেয়ামিল, কার্যপত্র। তাহলে প্রাথমিক বই মানে লেনদেন লিপিবদ্ধের বহি, যেটাকে বোঝাচ্ছে লেনদেন লিপিবদ্ধের বহি মানে হচ্ছে জাবেদা। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ডি, তাহলে ডি নম্বরটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি, ডি নম্বর কোশ্চেনটা আমাদের জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে গেল। তার মানে এখানে কঠিন কোনো কোশ্চেন ছিল না ভাই, ঘাবড়ানোর কিছু নাই, ঘাবড়াও না, তোমরা পারবা, তোমাদেরকে পারতেই হবে। যে কোনো ইউনিভার্সিটির কোশ্চেন গুলো আমরা আগে অ্যানালাইসিস করছি, এরপর টপিক ওয়াইজ তোমাদেরকে পড়াবো। প্রত্যেক সপ্তাহে 2টা করে লাইভ ক্লাস হচ্ছে, একটা রবিবার একটা মঙ্গলবার। অবশ্যই এই 2টা ক্লাস 7টা বাজে শুরু হয়, তোমরা অবশ্যই পার্টিসিপেট করবা, কারণ ভাই তোমাদের আর যাওয়ার জায়গা নাই। এবছরে তোমাদের শেষ সময়, শেষ বছর, এই বছরটা ভালো করে চেষ্টা করো। আমি যে কথাটা বলছি আবার বলছি, এমন ভাবে প্রিপারেশন নাও প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যেন তোমার চান্স হয়। এবার তুমি কোথায় ডিসিশন নিবা, ভর্তি হবে, সেটা তোমার বিষয়, এখন ডিপেন্ড করবে তোমার উপর। অনেক কথা বলবে, আমি অনেক কথা বলতে পারবো, আমি পরীক্ষা দিব না, পরীক্ষা তুমি দিবা। সো তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা। আমি তোমাকে গাইডলাইন বলে দিলাম, গাইডলাইন শুনবা কি শুনবা না তোমার এখন তো ব্যক্তিগত বিষয়। তুমি যদি না চাও, আমি তোমাকে কখনোই চান্স পাইতে পারবো না। এই জন্য তুমি নিজের জন্য চেষ্টা করো, তুমি অবশ্যই চান্স পাবা। তোমার বাপ মার জন্য চেষ্টা করো, যে বাপ মা তোমার জন্য এত কষ্ট করে, সে বাপ মার জন্য চেষ্টা করো। অবশ্যই ইনশাল্লাহ তুমি চান্স পাবা, আর তোমার সাথে দেখা হবে অবশ্যই বিজয়ে তোমার স্বপ্নের ক্যাম্পাসে। ততক্ষণ মধ্যে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।